প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের এই এক্সট্রা এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এক্সট্রা এপিসোড আয়োজনের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। তা হচ্ছে 2024 সালে আমরা যেই ঘটনাগুলো সিলেক্ট করেছিলাম তার মধ্যে যেই ঘটনাগুলো আমরা সিলেক্ট করার পরেও কোনো কারণে প্রচার করতে সক্ষম হইনি, সেই ঘটনাগুলো নিয়েই আজকের এপিসোডটা আমরা সাজানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তবে আমরা আজকের এপিসোডে 3টি ঘটনা উপস্থাপন করব, যেই 3টি ঘটনার মধ্যে 2টি ঘটনা গতকাল আমরা যেই গাজীপুর স্পেশাল এপিসোড করেছিলাম সেই স্পেশাল এপিসোডের। তার মানে হচ্ছে আমরা 15টি ছোট ছোট ঘটনা উপস্থাপন করলেও 2টি ঘটনা কোনো কারণে বাদ পড়ে গিয়েছিল। সেই 2টি ঘটনা আমরা আজকের এপিসোডে প্রথম 2টি ঘটনা হিসেবে উপস্থাপন করব, এবং শেষ দিকে আরেকটি ঘটনা রয়েছে। সেই ঘটনাটি আমাদের থার্সডে নাইট 130তম এপিসোডে আসার কথা ছিল, সেটা সময়ের কারণে আমরা দিতে পারিনি। সেই ঘটনাটি আমাদের এই এক্সট্রা এপিসোডে নিয়ে আসার চেষ্টা করব। এছাড়াও আমাদের আরও একটি ঘটনা ছিল, সেই ঘটনাটি আজকের এপিসোডে না এনে আমরা হরর নাইট এপিসোড যেটা আসছে সোমবার হতে যাচ্ছে সেটায় আমরা যুক্ত করব। তাহলে 2024 সালে আমাদের সিলেক্ট করা আর কোনো ঘটনা অপ্রচারিত থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, আরও একটি কারেকশন করব, সেটা হচ্ছে যে গতকাল আমরা যে গাজীপুর স্পেশাল এপিসোড করেছিলাম সেখানে মারুফা সুলতানা আপুর নামে বেশ অনেকগুলো ঘটনা প্রচারিত হয়েছে। তবে এই ঘটনাগুলোর মধ্যে 4টি ঘটনা মারুফা সুলতানা আপু পাঠান নাই, এটা পাঠিয়েছিলেন হ্যাপি আপু। হ্যাপি আপু উনি ওনার পরিবার সহ আমাদের গাজীপুর যে ফ্যান মিট হয়েছিল সেখানে দেখা করতে এসেছিলেন। তো সেই 4টি ঘটনা আমি শিরোনামটা বলছি: আশু ফকির, ভুলের পরিণাম, জিদ, বিড়াল রূপী জিনের হামলা। এই 4টি ঘটনা হ্যাপি আপু পাঠিয়েছিলেন আমাদেরকে। তো অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। প্রিয় লিসেনার্স, আজকে ওই বাদ পড়া 2টি ঘটনা, মানে গাজীপুরের 2টি ঘটনা, একটি শিরোনাম হচ্ছে হার নিয়ে আসার পর, আরেকটি শিরোনাম হচ্ছে ডাকিনি চালান। তো এই 2টি ঘটনা যারা পাঠিয়েছেন তারা আমাদের ওই ফ্যান মিটে এসেছিলেন, তবে ওনারা এই 2টি ঘটনায় তাদের নাম এবং আরও কিছু বিষয় প্রকাশ করতে নিষেধ করেছেন, কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর। আর ঘটনা দুটো শুনলেই আপনারা বুঝতে পারবেন। প্রিয় লিসেনার্স, কথা বাড়াবো না, সরাসরি ঘটনাতে চলে যাব। আর আরও একটি ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের এই যে ঘটনাগুলো প্রায় 17টা ঘটনা, এই 17টা ঘটনার মধ্যে কিছু কিছু ঘটনা কেউ সংকলন করেন নাই, মানে তারা সরাসরি আমাদেরকে ইমেল করেছিলেন। আমরা বলেছিলাম যে এর মধ্যে সৌমিত্র রয় অনেকগুলো ঘটনা সংগ্রহ করেছে, বাকিগুলো আমাদের মডারেটর বদরুজ্জামান রাকিব করেছে, কিন্তু কিছু কিছু ঘটনা সরাসরি আমাদেরকে লিসেনাররা ইমেল করেছিলেন। তো এটাও একটু কারেকশন করে দিলাম। তো চলুন আমরা আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনাতে চলে যাব। তো প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে একজন সাংবাদিক ভাই দিয়েছেন, যিনি গাজীপুর প্রেস ক্লাবের সাংবাদিক সমিতির একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, যিনি আমাদের ওই ফ্যান মিটে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। অনেকটা সময় ওনাদের সাথে আলোচনা করেছি, তারপর বিভিন্ন বিষয় নিয়ে আমরা খুব হৃদ্যতাপূর্ণ আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো উনি মূলত এই ঘটনাটি পাঠানোর সময় বলেছিলেন যে বিষয়টা আসলে জানাজানি হলে বা ওনার নাম বা আদার্স বিষয়গুলো জানাজানি হলে উনি বিব্রতকর সিচুয়েশনে পড়তে পারেন, যেহেতু ওনাকে গাজীপুরের অনেকেই চেনেন, ব্যবসায়ী, রাজনীতিবিদ থেকে শুরু করে নিয়ে অনেকেই ওনাকে চেনেন, যার কারণে আমরা ওনার নাম ঠিকানা গোপন রাখছি। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। তো ঘটনাটি বড় না হলেও বেশ রহস্যময়। আর গাজীপুরে যে ঘটনাগুলো আমরা পেয়েছিলাম সেগুলো সবই ছোট ছোট ঘটনা। আর এই যে ভাই, সাংবাদিক ভাই যিনি ঘটনাটি দিয়েছেন, উনি হিন্দু ধর্মাবলম্বী। ঘটনাটি মূলত ওনার বাবার মৃত্যুর পরবর্তী সময়ের। তো উনি জানান যে ওনার বাবা এবং মা দুজনের মধ্যে খুবই ভালো একটি সম্পর্ক ছিল, যেটা বর্তমানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুবই কম দেখা যায়। ওনার মা ওনার বাবাকে খুবই ভালোবাসতেন, আবার ওনার বাবা ওনার মাকে খুব ভালোবাসতেন। ওনাদের দুজনের মধ্যে এতটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্ক ছিল যে একে অন্যকে না দেখে থাকতে পারতেন না।
দীর্ঘ সংসার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত ওনাদের মধ্যে এই হৃদ্যতাপূর্ণ ভালোবাসার সম্পর্ক অটুট ছিল। কিন্তু বছর দশেক আগে ওনার বাবা অসুস্থতাজনিত কারণে স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন। তো ওনার মা ওনার বাবাকে এতটাই ভালোবাসতেন যে ওনার বাবার মৃত্যুটাকে ওনার মা কোনোভাবে মেনে নিতে পারছিলেন না, যে না সে মারা যাবে এটা আসলে উনি কল্পনাতেই আনতে পারছিলেন না। আর তাকে ছাড়া উনি থাকবেন, উনি বাঁচবেন, এটা উনি আসলে চিন্তা করতে পারছিলেন না। তো উনি এর মধ্যেই একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসেন, যদিও বা পরিবারের সদস্যরা বিষয়টি জানতেন। সেটা হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী মৃত্যুর পর শ্মশানে দাহ করা হবে ডেড বডি, সেই অনুযায়ী ওনার বাবাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। আর সেখানে ওনার মাও যান। উনি আসলে এতটাই আবেগপূর্ণ হয়ে গিয়েছিলেন যে লাশ দাহ করার পর ওনার বাবার শরীরের একটি হাড়ের সাথে মাংস পুড়ে গিয়েছিল, এই একটা অংশ, এটা হাতের একটা অংশ, এটি ওনার মা সাথে করে নিয়ে আসেন। এটা কিন্তু ওনারা জানতেন। ওনারা যদিও এই বিষয়ে সম্মতি দেন নাই, কিন্তু তারপরেও তার মায়ের আসলে যে আকুতিটা, তার বাবার প্রতি যে ভালোবাসাটা, এই জায়গা থেকে আসলে ওনারা নিষেধ করলেও ওইভাবে জোরালো কোনো বাধা তৈরি করতে সক্ষম হন নাই। চিন্তা করেছিলেন যে ঠিক আছে নিয়ে আসছে, সুবিধাজনক সময় হয়তো বা সেটার একটা ব্যবস্থা করে ফেলা যাবে। মা এখন মানসিকভাবে খুবই বিপর্যস্ত আছেন, ঠিক আছে সে যেটা করে করুক। তো ওনার মা ওই হাড়টিকে বাড়িতে নিয়ে এসে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেন মনের সান্ত্বনা হিসাবে। যেহেতু ওই দিন সবাই খুব ক্লান্ত ছিলেন, রাতের বেলা ওনারা ঘুমিয়ে পড়েছিলেন। মাঝ রাতে জোরালো কোনো কিছু শব্দে পরিবারের সকলের ঘুম ভেঙে যায়। আর এই শব্দটা আসছিল ওনাদের ঘরের চালের উপর থেকে। ওনাদের ঘরের চাল ছিল টিনের। ওনারা শুনতে পান ওনাদের ঘরের পেছনে যে বড় গাছটি আছে সেটিকে বোধ হয় কেউ প্রবল শক্তিতে জোরে জোরে ঝাঁকাচ্ছে। আর ওই ঝাঁকানোর কারণে গাছটির বড় বড় ডালপালাগুলো ক্রমাগত এই টিনের চালের উপর বাড়ি খেয়ে জোরালো শব্দ তৈরি করছে। তো ওনারা প্রথমে ভেবেছিলেন হয়তো বা ঝড় উঠেছে হয়তো, কিন্তু অন্য পাশের আরেকটি জানালা খুলে ওনারা দেখেন যে কোথাও কোনো ঝড় হচ্ছে না বা জোরালো বাতাসের কোনো চিহ্নই নেই। তখন ওনারা সবাই খুব ভয় পেয়ে যান। ভোর রাত পর্যন্ত একইভাবে এই শব্দ চলতে থাকে, কেউ ঘুমাতে পারেন নাই। পরদিন ওনারা মনে করেছেন যেহেতু একজন মৃত ব্যক্তির লাশ শ্মশানে দাহ করে এসেছেন, তাই হয়তো বা কোনো সমস্যা হচ্ছে। বিভিন্ন সময় এই ধরনের সমস্যা হয়েছে, এরকম গল্প ওনারা শুনেছেন। আর গ্রামাঞ্চল তো ওনারা তাৎক্ষণিকভাবে এই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব না দিলেও ওই দিন রাতের বেলা একই সমস্যা আবারও শুরু হয়। রাত গভীর হয়ে গেছে, ওনারা ঘুমিয়ে গেছেন, এরপরে এই সমস্যা শুরু হয়েছে একই রকমভাবে। ওই গাছটা প্রবলভাবে কেউ ঝাঁকাচ্ছে, যার ফলশ্রুতিতে ডালগুলো ওই টিনের চালের উপর বাড়ি খাচ্ছে, ধরাম ধরাম বাড়ি খাচ্ছে। কেউ ঘুমাতে পারছে না, কারো ঘুমানো সম্ভবই না ওই শব্দে। কিন্তু গত রাতের থেকে এবারের শব্দগুলো মনে হচ্ছিল আরও বেশি জোরালো। তো ওই রাতেও কিন্তু ভোর পর্যন্ত একই সমস্যা চলেছে। ফজরের আজানের পরে আর কোনো সমস্যা হয়নি। এর পরেও টানা কয়েক রাত এই ধরনের সমস্যা চলতে থাকে। এরপর ওনারা একজন কবিরাজকে বাড়িতে ডেকে নিয়ে আসেন। কিন্তু কবিরাজ ওনাদের বাড়ির দরজায় পা রাখা মাত্রই বলে ওঠেন যে এখানে ভয়ানক কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু সমস্যা যে কি এটা আমি বলতে পারবো না আর বুঝতেও পারবো না। এই সমস্যাটা খুবই গুরুতর। এখানে এমন কোনো ঘটনা ঘটেছে যার ফলশ্রুতিতে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, আর আমি এই কাজ করতে পারবো না। উনি ওখান থেকে বিদায় নেন। তাকে পিছন থেকে অনেকবার ডাকা হয়েছে যে কবিরাজ মশাই একটু চা খেয়ে যান, একটু বসেন, কিন্তু বলছে ওরে বাপরে এই বাসায় আমি কিচ্ছু খেতে পারবো না, আমি তাড়াতাড়ি চলে যাই। এমনকি তার পথ খরচ যেটা সেটা না নিয়েই উনি দ্রুত ওখান থেকে চলে যান। এমন একটা অবস্থা। তখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে আসলে কি এমন ঘটলো যার কারণে এই ধরনের সমস্যা শুরু হয়ে গেল। আর কবিরাজও চলে যাচ্ছেন। আমরা তো এমন কোনো কাজ করি নাই যার ফলশ্রুতিতে এই ধরনের সমস্যা হতে পারে। এরপর আরও একজন ভালো কবিরাজকে ওনারা বাড়িতে নিয়ে আসেন। তো ওনারা সব কিছু বলেন শুরু থেকে শেষ পর্যন্ত। তবে ওই হাত নিয়ে এসেছেন এই বিষয়টা কিন্তু ওনারা বলেন নাই, কারণ
এইটাকে ওনারা একদম স্বাভাবিকভাবে নিয়ে এসেছিলেন। আর ওনাদের কাছে এই বিষয়টা স্বাভাবিকই ছিল, কেননা হিন্দু ধর্ম মতে কারো লাশ দাহ করার পর শরীরের কিছু অংশ পড়ে না, সেগুলো ওনারা নিয়ে আসেন, সেগুলো একটা নির্দিষ্ট সময়ে এটাকে পিণ্ডি দান বা এই টাইপের কোনো কিছু বলে আর কি। ওনারা ওনাদের ধর্ম মতে সেগুলো পরবর্তীতে রিচুয়ালের মাধ্যম দিয়ে সেগুলো সম্পন্ন করেন। তো এইগুলো তো আসলে ওই রকম গুরুত্বপূর্ণ কিছু মনেও করেন নাই যে এইটার কারণে এই ধরনের কোনো সমস্যা হতে পারে। তবে ওই কবিরাজ ওনাদের কাছে সব কিছু শোনার পর উনি নিজে থেকেই বলছেন যে আচ্ছা আপনারা শ্মশান থেকে বাড়িতে কিছু নিয়ে আসছেন। তখন ওনারা বলেন হ্যাঁ নিয়ে আসছি তো। বলে কী নিয়ে আসছেন? বলে যে এই যে আমার মা আমার বাবার শরীরের একটা অংশ নিয়ে আসছেন, এটা হাতের একটা অংশ, হাতের একটা হাড়, ওইটা নিয়ে আসছেন। তখন বলে কবিরাজ বলতেছেন যে এটা বলেন নাই কেন? বলে যে আমরা তো আসলে এটা অতটা গুরুত্বপূর্ণ মনে করি নাই আপনাকে বলার মতো। বলে যে এইটার কারণেই সমস্যাটা হচ্ছে। আজকেই এক্ষুনি এই মুহূর্তে এই জিনিসটা শ্মশানে গিয়ে এটার বন্দোবস্ত করে আসবেন। শ্মশানে যে পুরোহিত থাকে তার কাছে দিয়ে আসবেন, সে এটা যা করার করবে। আর এটা দিয়ে আসলে আপনাদের সমস্যা কেটে যাবে। ওনারা সাথে সাথে এই বিষয়টি করেছিলেন। তবে কবিরাজ এর থেকে আর বেশি কিছু বলেন নাই যে ওটা নিয়ে আসার কারণে কি সমস্যাটা আসলে হয়েছিল, নিয়ে আসার কারণে কী ধরনের পিশাচ এখানে এসে বিরক্ত করছে, কেনই বা করছে, তাদের উদ্দেশ্য কী, এটা উনি বলেন নাই। আর যেহেতু উনি বলেন নাই, ওনারা অবশ্য কয়েকবার জিজ্ঞেস করেছিলেন, তারপর ওনার কবিরাজ উত্তর দেন নাই, যার কারণে এই বিষয়ে ওনারা জানার চেষ্টা করেন নাই। ওনারা যখন এটা দিয়ে আসেন, দিয়ে আসার পর থেকে ওনাদের বাড়িতে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আর কবিরাজেরও কোনো ধরনের কোনো আসলে রিচুয়াল করার প্রয়োজন হয়নি। এই সমস্যা শুরু যেখান থেকে সেটা যেহেতু শেষ করে দেওয়া হয়েছে, এটা এইভাবেই শেষ হয়ে যায়। প্রিয় লিসেনার্স, বুঝতেই পারছেন যে ওনাদের পরিবারের ভেতরকার একটি তথ্য। তারপর যেহেতু আমাদের ওই সাংবাদিক ভাইকে অনেকেই চেনেন গাজীপুরের, যার কারণে উনি আসলে চান নাই যে ওনার পরিবারের একদম লোকেশন, যেটা ওনাদের বাড়ির লোকেশন, ওনার নাম, এগুলো আমরা প্রকাশ করি। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই জার্নালিস্ট ভাইকে, ওনার পরিবারের এতদিন চেপে রাখা একটি ঘটনা আফনান দ্য হোল ওয়ার্ল্ডের মাধ্যম দিয়ে উনি প্রকাশ করেছেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। এবারের ঘটনাটিও আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তবে ওনার বাড়ি গাজীপুরের টঙ্গীতে। যিনি ঘটনা পাঠিয়েছেন, ঘটনাটি তার বন্ধুর বোনের সাথে ঘটেছে। ঘটনাটির সময়কাল 2019 থেকে 2021 সাল পর্যন্ত। তো এই যে কোভিডের আগে পরে মিলিয়ে এই পুরো সময়টা আর কি। ঘটনাটি মূলত মিথিলা নামের একটি মেয়েকে কেন্দ্র করে। এই মিথিলা গাজীপুর থেকে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকার একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ভর্তি হয়। আর ভর্তি হওয়ার পর ওই ডিপার্টমেন্টেরই এক সিনিয়র ভাই তাকে পছন্দ করত। তো মিথিলা প্রথমে পাত্তা দেয় নাই। মিথিলা যখন দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত, তখন ওই ছেলেটার সাথে সে একটু একটু কথা বলা শুরু করে। আস্তে আস্তে সেই ছেলেটার প্রতিও সে দুর্বল হয়ে যায়। আর মিথিলা ভার্সিটির বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করত। মিথিলাকে সবাই ভালো করে চিনত। আর ওই ছেলেটা আগে থেকেই যেহেতু পিছু লেগেছিল, মিথিলাও আস্তে আস্তে তার সাথে কথা বলে, আস্তে আস্তে তার সাথে সম্পর্ক হয়ে যায়। আর ওই ছেলেটা মিথিলার থেকে বেশ সিনিয়র ছিল, একই ডিপার্টমেন্টের হলো, এই কারণে তার লেখাপড়াটাও আগে শেষ হয়ে যায়। আর ছেলেটার নাম ছিল হচ্ছে কার্জন। লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো একটা চাকরিও পেয়ে যায়। আর এরই মধ্যে মিথিলা চতুর্থ বর্ষে উঠে যায়। তো চতুর্থ বর্ষ প্রায় শেষ হয়ে যাচ্ছে আর কি। এদিকে ওই ছেলেটা যেহেতু একটা ভালো চাকরি পেয়েছে, তখন ছেলেটা মিথিলাকে বিয়ের কথা জানায়। মিথিলাও স্বাভাবিকভাবেই সে এই বিষয়টা তার পরিবারকে জানায়। প্রথম দিকে মিথিলার পরিবার এই বিষয়টাতে রাজি না হলেও মেয়ের সম্মতি আছে দেখে তখন বলে যে ঠিক আছে, ওই কার্জনের বাবাকে আমাদের বাসা আসতে বলো, আমরা কথা বলবো, প্রস্তাব নিয়ে আসতে হবে আর কি মেয়ের বাসায়। তো ওদিকে কার্জনকে যখন মিথিলা জানিয়েছে যে তোমার বাবাকে আমাদের বাসায়
আসতে বলেছে আমার পরিবার। তখন কার্জনও বিষয়টা তার বাবাকে জানায়। এদিকে তার বাবাও কিন্তু রাজি না এই সম্পর্কে। তারপরও ছেলের কথা চিন্তা করে মিথিলাদের বাসায় বেড়াতে যান কথা বলার জন্য। এখন প্রবলেমটা হলো কার্জনের বাবা উনি মিথিলাদের বাড়িঘর পছন্দ করেন নাই, আর এই সমস্ত কারণে উনি ওখানে যখন গিয়েছেন মিথিলার বাবা, বড় ভাই বা অন্যদের সাথে খুব একটা গুরুত্ব দিয়ে কথা বলেন নাই। এই বিষয়টা কিন্তু মিথিলার বাবা, বড় ভাই বা অন্যান্য আত্মীয় স্বজনরা খেয়াল করেছে, তারাও বিষয়টা খুব ভালোভাবে নেন নাই। আর যেহেতু কার্জনের বাবা মিথিলাদের ঘরবাড়ি পছন্দ করে নাই, সে বাড়িতে ফেরত এসে না করে দেয় যে এই সম্পর্ক হবে না। এখন এদিকে কার্জন, তারও তো মন টন খারাপ, সে মিথিলাকে বারবার ফোন করে বলে চলো আমরা নিজেরা ভেগে চলে যাই, পালিয়ে চলে যাই, কিন্তু মিথিলা তো রাজি না। এদিকে মিথিলার মা বাবাও, তারপরে বড় ভাই, তারাও রাজি না, কারণ বলেছে যে এই কার্জনের বাবা অপমান সুলভ কথাবার্তা বলেছে। তো যাই হোক, একটা পর্যায়ে মিথিলার মা বাবা, বড় ভাই পরিবারের সদস্যরা মিথিলাকে কনভিন্স করতে সক্ষম হয় যে এই বিয়ে হলে তার জন্য ভালো কিছু হবে না, যেহেতু তার শ্বশুরবাড়ির লোকজন তারা এই বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না। তো মিথিলাও বলে যে ঠিক আছে, আমি এখানে বিয়ে করব না। মিথিলাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য তার পরিবারের সদস্যরা চেষ্টা করে, মিথিলাও সম্মতি দেয়, ঠিক আছে আমি অন্য জায়গায় বিয়ে করব। এদিকে ঘটককে একটা সিভি দিয়ে রেখেছে, বিয়ের চেষ্টা চলছে। ওইদিকে কার্জন বারবার মোবাইলে কল করে মিথিলাকে ডিস্টার্ব করেই যাচ্ছে, আর বলছে যে চলো পালিয়ে যাই, এভাবে পালিয়ে যাওয়ার জন্য ফোর্স করতে থাকে। আর ওই ছেলেটা যখন দেখলো যে কোনোভাবে মিথিলা রাজি হচ্ছে না, তখন বললো তোমার সাথে আমার কিছু ছবি আছে, এই ছবিগুলো আমি ফেসবুকে ছেড়ে দেবো, এটা সেটা বিভিন্নভাবে বলে মিথিলাকে মানসিকভাবে প্রচণ্ড চাপে রেখেছে। এভাবে চলে যায় মাসখানেক। হঠাৎ করেই এই কার্জন ছেলেটা মিথিলাকে আর ফোনে কলও দেয় না, কোনো ডিস্টার্বও করে না। এভাবে চলে যায় সপ্তাহখানেক। তখন মিথিলা চিন্তা করেছে যাক ভালোই ভালোই আপদ বিদায় হয়েছে। কিন্তু এইখান থেকেই সমস্যাটার শুরু। এতক্ষণ তো একটা ডিটেলস হিস্ট্রি বললাম আমরা, এখন সমস্যা শুরু। বিয়ের জন্য পাত্রপক্ষের বিভিন্ন লোকজন মিথিলাকে দেখতে আসলেও মিথিলা কোনোভাবেই কোনো ছেলে পছন্দ করে না। আবার কোনো ছেলে পছন্দ করলেও সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও মিথিলা বিয়েতে রাজি থাকলেও মিথিলার বিয়েটা ভেঙে যাচ্ছিল। এরকম চলছে। আস্তে আস্তে অবস্থা এমন খারাপ হয় যে সন্ধ্যার পরেই মিথিলা উচ্চ স্বরে কান্নাকাটি শুরু করত, এবং অস্বাভাবিক কান্না। কেউ যে মনের কষ্টে কাঁদছে বিষয়টা এরকম না, মানে তার কান্নার ভয়েসটাই ছিল ভিন্ন রকমের, ভয়ঙ্কর কান্না। আর প্রতি সন্ধ্যায় মাগরিবের পর থেকেই এই সমস্যাটা তার শুরু হতো, ভোর পর্যন্ত চলতো। তো শুধু কান্নার মধ্যে সীমাবদ্ধ থাকলেও একটা ব্যাপার ছিল। অল্প কিছুদিন যাওয়ার পরেই মিথিলা চিৎকার করে বলতো যে আমার বারান্দায় কে যেন দাঁড়ায় আছে, একটা ছায়া দাঁড়ায় আছে, আমাকে নিয়ে যাবে। সে আরও চিৎকার করতে থাকতো। তো পরিবারের সদস্যরা বারান্দায় এসে কিছুই দেখতে পাইতো না, মানে একদম স্বাভাবিক। তো বলতো কোথায়, কেউ তো নাই। মিথিলা বলতো ওই যে ওখানে দাঁড়ায় আছে, ওই যে ওখানে দাঁড়ায় আছে, একটা নারী অবয়ব দাঁড়ায় আছে, এরকম বলতো। তো এর কয়েকদিন পর মিথিলা রাতের বেলা একা একা তার বাড়ির ছাদে উঠে যাওয়ার চেষ্টা করতো। বলতো ছাদের উপর কার্জন দাঁড়ায় আছে, আমাকে নিতে আসছে, আমি ওর সাথে যাব। এখন পরিবারের সদস্যরা বলতো কার্জন আসলে তো বাড়ির বাইরে থাকবে, সে ছাদে উঠলো কিভাবে? আর ছাদে যদি সে উঠে থাকে, তুমি তার সাথে ছাদে গিয়ে কোথায় কিভাবে যাবা? পরিবারের সদস্যরা বুঝতে পারে, শুরুর দিকে তো মনে করছিল বিষয়টা স্বাভাবিক, কিন্তু এরপরে বুঝতে পারে যে না, বিষয়টা খুব বাজে দিকে চলে যাচ্ছে। কারণ হচ্ছে হয়তোবা সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, যার কারণে বারান্দায় কোনো একটা অবয়ব দেখেছে, কিন্তু এখন শুধু কার্জনের কথা কেন বলছে? নিশ্চয়ই বিষয়টার মধ্যে কোনো সমস্যা রয়েছে। তো তারা এরকম চিন্তা করতে করতে, আলোচনা করতে করতে কেউ বলে আরে না, ওকে একটা মানসিক রোগের ডাক্তার দেখাও, এই জন্য এরকম হচ্ছে। আবার কেউ বলছে না, ওকে ভালো কোনো কবিরাজ দেখাও। এই যে তারা এরকম নিজেদের মধ্যে কথা বলতে বলতে আরও বেশ কয়েকদিন কেটে যায়। আর মিথিলার সমস্যা বাড়তেই থাকে। সে একটা রাতও ঘুমাতে পারে না। রাত হলে চিৎকার চেঁচামেচি, আর তার চিৎকার চেঁচামেচিতে পরিবারের অন্য সদস্যরা ঘুমাতে পারে না। আর একবার বলে যে তার বারান্দায় ছায়া একটা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ গেলে দেখে না। আবার বলে যে বাড়ির ছাদের উপর বা বাড়ির পেছনে বাগানের মধ্যে কার্জন দাঁড়ায় আছে, সে নাকি কার্জনকে দেখে, কিন্তু অন্য কেউ দেখে না। তো
তাদের এক আত্মীয় তখন কোনো কারণে তাদের বাড়িতে বেড়াতে আসছিলেন। উনি যখন সন্ধ্যার পর এই সমস্যা দেখেন, তখন উনি একজন কবিরাজের ফোন নাম্বার দেন মিথিলার বাবাকে এবং বলেন যে আপনি মিথিলার এই সমস্যাটা নিয়ে কবিরাজের সাথে কথা বলেন, উনি খুব ভালো একজন কবিরাজ। তো ওই কবিরাজকে ফোন দিয়ে যখন এই কথা বলেন, কবিরাজকে যখন কথা বলছিলেন উনি, তখনও পাশ থেকে মিথিলার চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। আর এরই মধ্যে কিন্তু মিথিলার চেহারা খারাপ হয়ে যাচ্ছিল, সে খুব শুকিয়ে যাচ্ছিল, ভয়ঙ্কর চেহারা ধারণ করছিল, এমন একটা অবস্থা, ওকে দেখলেই ভয় লাগতো। তখন কবিরাজ বলেন যে ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি, আমি বিষয়টা একটু বুঝে নিই। কিছুক্ষণ পরে কবিরাজ ফোন দিয়ে জানান যে সর্বনাশ, আপনার মেয়েকে তো বহু আগেই কুফুরি করা হয়েছে, এটা নতুন কিছু না, এটার প্রভাব এখন বেড়েছে, কিন্তু এটা অনেক আগেই করা হয়েছে। যখন ও 3rd ইয়ারে পড়ে তখন করা হয়েছে এটা, আর করেছে ওই কার্জন নামের ছেলেটা। আর যখন করেছে তখনই সে আস্তে আস্তে ওই কার্জনের উপর দুর্বল হয়ে পড়ে। মূলত কার্জনের সাথে তার সম্পর্কটা স্বাভাবিক ছিল না, ওকে কুফুরি করে ওর প্রতি দুর্বল করা হয়েছে। তো এখন সেটা মারাত্মক আকার ধারণ করেছে, যেহেতু ও এই বিশেষ করে কার্জন এই মিথিলার উপর কুফুরি করেছে। এই কুফুরিটা করার ফলে ওর কিছু স্থায়ী সমস্যা সৃষ্টি হয়ে গেছে। এখন সেটা আরও চরম আকার ধারণ করেছে, কারণ হচ্ছে এই কুফুরির একটা লেভেলে এসে ভয়ঙ্কর ডাকিনিকে চালান করা হয়। তো মিথিলা স্বাভাবিকভাবে যখন রাজি হয়ে গেছে, তখন ওই ভয়ঙ্কর পদ্ধতিতে আর যাওয়া হয়নি। তো এখন যেহেতু রাজি না, তখন এই ভয়ঙ্কর ডাকিনিকে ওর উপর চালান করে দেওয়া হয়েছে। মূলত ওই ডাকিনিটাই ওর বারান্দায় এসে ঘোরাফেরা করে, আর ওই কার্জনের রূপ ধরে বিভিন্ন সময় ছাদ থেকে ডাক দেয়, তারপর বাগান থেকে ডাক দেয়। তো এই কাজগুলো করে যাচ্ছে। আর এই ডাকিনিকে তাড়ানো খুব দুরূহ ব্যাপার, তারপর আমি চেষ্টা করছি। তো কবিরাজ বলেন যে আজকের রাত আপনার মেয়েকে খুব সাবধানে রাখেন, কারণ আজকের রাতে আমি আমার এই জায়গা থেকেই কিছু করার চেষ্টা করব। তো কবিরাজ উনি তো ওনার মতো করে কি করছেন এটা তো জানা যায় নাই, তবে ওই রাত্রে মিথিলা উন্মাদের মতো হয়ে যায়। তাকে অনেক কষ্টে ঘরে রাখা হয়, সে বারবার বাইরে চলে যাওয়ার চেষ্টা করছিল, মানে একটা বদ্ধ উন্মাদ বলতে যেটা বোঝায় আর কি। ভোর হতে না হতেই মিথিলা আস্তে আস্তে শান্ত হয়ে আসে। মিথিলা দেখতো যে বাইরে কিছু একটা দাঁড়িয়ে আছে। তো ভোরের দিকে যখন মিথিলা ঘুমিয়ে যায়, ঠিক এর পরপরই কবিরাজ মিথিলার বাবাকে ফোন করে বলেন যে আপনার মেয়ের উপর থেকে ওই ডাকিনির প্রভাবটা আলহামদুলিল্লাহ কেটে গেছে, আমি এটা কাটিয়ে দিয়েছি, আপনার মেয়ে এখন পরিপূর্ণ সুস্থ। তবে ওর উপর যে ধকল গেছে একদম স্বাভাবিক হতে ওর বেশ কিছুটা সময় লাগবে, আর সুস্থ হয়ে যাওয়ার পর দ্রুত তাকে যেন বিয়ে দেওয়া হয়, তা না হলে ওই কার্জন ছেলেটা আবার কিছু করতে পারে। আর বিয়ে দেওয়া হয়ে গেলে কার্জন ছেলেটা কিছু করলেও সেটার প্রভাব ওইভাবে পড়বে না। তো সকালবেলা মিথিলা যখন ওঠে তখন একদম স্বাভাবিক তার মনে হয়, তার আচার আচরণ একদম স্বাভাবিক, কোনো সমস্যা নাই। এরপরে ওই কবিরাজ মিথিলার সাথে কথা বলে, মিথিলাকে বলেন যে মা তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির করতে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার সামনে কিন্তু এখন অনেক বিপদ আছে, তবে তুমি এই আমলগুলো করলে তোমার সামনের বিপদ নাই। এবং কি হয়েছিল কবিরাজ তাকে বিষয়টা খুলে বলেন। তখন এই মিথিলাও বুঝতে পারেন, এই দীর্ঘ সময় ধরে বিভিন্ন আলামতগুলো তিনি আসলে মেলানোর চেষ্টা করেন, তারপর উনিও বুঝতে পারেন যে আসলেই বিষয়টা খুবই অস্বাভাবিক ছিল। তো যাই হোক, এর মাসখানেক পরে আলহামদুলিল্লাহ মিথিলার বিয়ে হয়ে যায়। বর্তমানে মিথিলা তার স্বামী এবং বাচ্চা কাচ্চা সহ কানাডাতে রয়েছেন, ভালো আছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা এরকম ঘটনা কিন্তু বিভিন্ন সময়ে দেখতে পাই, বিভিন্ন সময়ে আমরা এই ব্যাপারগুলো চতুর্দিকেই দেখতে পাই। আমি গত এপিসোড বা তার আগে যতবার এই টাইপের ঘটনা বলেছি, আমি সবসময় বলার চেষ্টা করেছি যে আল্লাহ আমাদের এই ধরনের কাজ থেকে হেফাজত করুন, কারণ এই ধরনের কাজ কিন্তু সুস্পষ্ট কুফরি। আমাদের দ্বারা যদি এই ধরনের কাজ ইতিপূর্বে হয়ে থাকে, আমরা তওবা করব আল্লাহর কাছে, আর ভবিষ্যতে যেন আমরা কোনো ধরনের কোনো সিচুয়েশনেও এই ধরনের কাজে যুক্ত না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স,
প্রিয় লিসেনার্স, চলে এলাম আমাদের এক্সট্রা এপিসোডের শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন মোহাম্মদ রাজু আহমেদ। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাতি গ্রামে। উনি বর্তমানে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ব্যবসা করছেন। মূলত ওনার ফেব্রিক্সের ব্যবসা রয়েছে। তো উনি একটি কবরস্থান কেন্দ্রিক ঘটনা শেয়ার করেছেন। ঘটনাটির বেশ কয়েকটা পার্ট রয়েছে। ঘটনাটি আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে। এই ঘটনাটি মূলত আমাদের 130 নম্বর এপিসোডে প্রচারের কথা ছিল। তো এখন সেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। চলুন ঘটনাটি শুরু করি। তো ঘটনাটি যেই কবরস্থান কেন্দ্রিক, সেই কবরস্থানটাও এই বাগবাটি ইউনিয়নেরই একটা জায়গায়। সঙ্গত কারণে কবরস্থানের এক্স্যাক্ট লোকেশনটি বলছি না। ওই কবরস্থানের পাশে বহু মানুষের বসবাস রয়েছে। তো এমনই একজনের নাম হাকিম, যদিও বা নামটা ছদ্মনাম, সঙ্গত কারণে ছদ্মনাম দিতে হয়েছে। তো সময়টা ছিল 1995 সাল। এই হাকিম সাহেব উনি বিভিন্ন সময় রাত করে বাড়িতে ফিরতেন, আর ফেরার সময় তাকে ওই কবরস্থানের পাশ দিয়েই আসতে হতো। বিভিন্ন সময় এসেছেন, টুকটাক বিভিন্ন ঘটনা উনি বিভিন্ন সময় শুনেছেন, হয়তোবা হালকা পাতলা কিছু দেখেছেন, তবে ওরকম করে ভয় পাননি কখনো। তো যেই রাত্রে উনি ফিরছিলেন, ওই সময় ওই হাট থেকে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। রাত তখন 9টা, 9:30। আর গ্রামে ওই সময়ের প্রেক্ষাপটে রাত 9:30 কিন্তু অনেক রাত। তবে ওনার হাতে কোনো আলো না থাকলেও চাঁদের আলো যতটুকু ছিল সেটা ওনার পথ চলার জন্য যথেষ্ট ছিল। উনি তো চাঁদের আলো দিয়েই আগাচ্ছিলেন। তবে কবরস্থানের কাছে গিয়ে ওই আশেপাশে গাছপালা রয়েছে, তো চাঁদের আলো ওই মূল মেঠো পথে একটু কম পড়ে। যদিও ভাই এখন ওই কবরস্থানের পাশ দিয়ে মেইন রাস্তা হয়ে গেছে, পাকা রাস্তা। তো ওই সময়ের প্রেক্ষাপটে আর কি ঘটনাটা বলছি। তো উনি যখন ওই রাস্তা দিয়ে হাঁটছেন, তো দুপাশে ওই গাছ ডালপালার ফাঁকা দিয়েই চাঁদের আলো পড়ছে, তবে সেই আলোতে পথ চলা যায়। তো একটি জায়গায় চাঁদের আলো বেশ ভালো পড়েছে, মানে ওই জায়গাতে দুই পাশের ডালপালা একটু কম। তো উনি দেখেন যে বেশ বড়সড় একটা মুরগি অনেকগুলো বাচ্চা নিয়ে হেঁটে যাচ্ছে। আমরা অনেক সময় দেখি না যে দেশি মুরগিগুলো ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে একসাথে হাঁটাচলা করে, দৌড়ে বেড়ায়, খাবার খায় আর কি, ওই রকম। তো মুরগির সাইজটা আকার আকৃতিতে খুব যে অস্বাভাবিক বড় ছিল বিষয়টা এরকম না, স্বাভাবিকই ছিল। সাধারণত মুরগি কিন্তু রাতের বেলা বাইরে বের হয় না, সন্ধ্যার আগেই ওরা ঘরে ঢুকে যায়। তো রাতের বেলা উনি মুরগি দেখে খুব একটা যে অস্বাভাবিক কোনো কিছু মনে করেছেন এরকমটা কিছু না। তো উনি মুরগি দেখছেন, হঠাৎ করে মনে হলো মুরগি তার পায়ের শব্দ শুনে পাশের ঝোপের মধ্যে বাচ্চা নিয়ে এক দৌড়ে চলে গেল। তো বিষয়টা উনি স্বাভাবিকভাবে নিয়েছেন। তো উনি সামনের দিকে আগানো শুরু করেছেন। হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে ঘোড়ার খুরের শব্দ। ঘোড়া টকবক টকবক করে যদি দৌড়ায় যেরকম শব্দ শোনা যায় ওই রকম, আর ঘোড়ায় কিন্তু এক ধরনের শব্দ করে ডাকে, ওরকম শব্দ। উনি ফিল করলেন শব্দটার পেছন দিক থেকে আসছে। তো উনি পেছন দিকে তাকান। পেছন দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান স্বাভাবিক আকৃতি থেকেও বেশ বড় আকৃতির একটা ঘোড়া প্রচণ্ড জোরে দৌড়ে ওনার দিকে আসছে। এত জোরে দূর থেকে দৌড়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি ওনার শরীরের উপর দিয়ে উঠে যাবে। উনি এটা দেখছেন এবং এত জোরে একটা ঘোড়া দৌড়ে আসা দেখে উনি প্রচণ্ড রকমের ভয় পান। আর ওই ঘোড়াটা কি হয়, দৌড়ে ওনার কাছে এসে সাঁ করে ওনাকে ভেদ করে বেরিয়ে চলে যায়। উনি এটা দেখে মারাত্মক ভয় পেয়েছেন। উনি ওখানেই প্রচণ্ড একটা চিৎকার দিয়ে ওঠেন। চিৎকার দিলে উনি সেন্সলেস হন নাই, উনি দৌড়ে বাড়িতে চলে আসেন। তো বাড়িতে চলে আসার পর উনি সকলকে বিষয়টা খুলে বলেন। উনি এমন ভয় পেয়েছিলেন, আমরা এই জিনিসগুলোকে বলি ভয়ের খোলে পড়া। বিভিন্ন ঘটনা আমরা দেখেছি যে এই ধরনের ভয়ের খোলে যদি কেউ পড়ে, জিন সরাসরি তার ক্ষতি না করলেও এমন ভয় মানুষ পায় যেই ভয়ে মানুষের মৃত্যু হয়ে যায়। ওনার ব্যাপারটা ওই রকমই হয়েছিল। উনি এমন ভয় পেয়েছিলেন, প্রচণ্ড জ্বর আসে, 7 দিনে ওনার জ্বর কমেনি,
7 কি 8 দিনের মাথায় ওনার মৃত্যু ঘটে। এটা হলো একটা ঘটনা। আসি এর পরের ঘটনাতে। তো এই ঘটনা ওই সময়ের বা 1995 সালের পরের দিকেই, বেশ কিছু বছর পরের একটি ঘটনা শোনা যায় আর কি। এরকম যে ওই গ্রামের একজন মুরব্বী, নামটা আসলে রাজু আহমেদ চৌধুরী ভাই মনে করতে পারেন নাই। তো উনি দিনের বেলাতে, এটা তো ঘটেছে, প্রথম যেটা বললাম সেটা তো ওই যে হাকিম সাহেবের সাথে যেটা ঘটেছে সেটা রাতের বেলা, আর এটা ঘটেছিল দিনের বেলা। তো দিনের বেলাতে উনিও কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তবে ওই সময়টাতে আশেপাশে কেউ ছিল না। তো উনি ছিলেন খালি পায়ে হেঁটে যাচ্ছেন। ওই কবরস্থানের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে মনে হলো যে ওনার পায়ের নিচের মাটি আস্তে আস্তে উত্তপ্ত হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। তো উনি একটি জায়গায় একটু দাঁড়িয়ে যান যে কী ব্যাপার, মাটি এত গরম কিভাবে হয়? এত গরম তো সাধারণত হওয়ার কথা না। এত গরম হয়ে যায় যে উনি ওখানে দাঁড়াতেই পারছিলেন না, দ্রুত পা চালাচ্ছিলেন কবরস্থান এরিয়া পার হওয়ার জন্য। তবে মাটি ক্রমাগত গরম হয়েই যাচ্ছে। একটা পর্যায়ে উনি দৌড়াবেন, এমন সময় একটা ভয়ঙ্কর আওয়াজ উনি শুনতে পান। আওয়াজটা ছিল সাপের আওয়াজ। সাপ প্রচণ্ড শব্দে যেভাবে ফোঁস করে, ওই রকম ফোঁস শব্দ ওনার চতুর্দিক থেকে আসছিল। তো উনি এই শব্দটা যখন শুনছিলেন, ওনার হাঁটার গতি এবং দৌড়ানোর গতি আরও বাড়িয়ে দেন। অল্প সময়ের মধ্যে উনি কবরস্থান এরিয়া যখন পার করে আসেন, তখন ওই মাটির উষ্ণতাটা কিন্তু স্বাভাবিক ছিল, মাটি যেরকম ঠান্ডা থাকে ওই রকম। আর ওই জায়গাতে ওই রকম রোদ কিন্তু পড়ছিল না, যেই রোদে মাটি এতটা উত্তপ্ত হতে পারে, মনে হচ্ছে পায়ের নিচে আগুন জ্বলছে। এরকমটা কিন্তু হওয়ার কথা না। তো এই ঘটনা যখন ঘটে, উনি আশেপাশের বিভিন্ন মানুষকে বলেছিলেন, তারাও যখন আবার ওই জায়গাটাতে আবার আসে জিনিসটা পরখ করার জন্য, কিন্তু দেখে না, মাটি একদম স্বাভাবিক, মাটির যেই উষ্ণতা এটা একদম স্বাভাবিক। পায়ে হেঁটে আরও লোকজন দিক দিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে ওনার সাথে এমনটা কেন হলো, এটা কিন্তু উনি বুঝতে পারলেন না। তো যাই হোক, এরপরে আরও একটি ঘটনায় আসি। এই ঘটনাটি অমীমাংসিত একটি ঘটনা। তো এই যে মুরব্বী যিনি, ওই যে মাটি গরম হয়ে গেল, এটার পরের ঘটনা আর কি। তো একজন লোক পানিতে ডুবে মারা গিয়েছিল। কয়েকদিন পানির নিচে ডেড বডিটা ছিল। তো এই ডেড বডিটা যখন উত্তোলন করা হয় বা পাওয়া যায়, তখন স্থানীয় থানাতে জানানো হয়। তখন থানা থেকে পুলিশ এসে এই ডেড বডিটা নিয়ে যায় সিরাজগঞ্জ সদর হসপিটালে। এটার পোস্টমর্টেম করার পর এই লাশটির পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। স্বাভাবিকভাবেই এই লাশটির দাফন কাফন জানাজা সব কিছু করে ওই যে কবরস্থানের কথা বলছে সেখানেই দাফন করা হয়। তো দাফন করার একদিন পর ওই কবরস্থানের যিনি খাদেম, উনি গিয়েছেন। তো উনি যাওয়ার পরে দেখেন যে ওই লাশটি কবর থেকে বাইরে বের করা এবং শরীরের অর্ধেক অংশ কিছু একটা খেয়ে ফেলেছে। তো উনি এটা দেখে তো চিৎকার চেঁচামেচি শুরু করেন। অন্য লোকজন চলে আসে, ওই লাশের আত্মীয় স্বজন চলে আসে, এসে দেখে ওই লাশটি ঠিক মাঝ বরাবর খাওয়া। কোনো প্রাণী যদি, শেয়াল বা কুকুর, এগুলো যদি কোনো ডেড বডি খায়, তাহলে তো বিক্ষিপ্তভাবে খাবে, একদম মাঝ বরাবর মাথা থেকে পা পর্যন্ত এরকম মাপ করে খাবে। এটা কিন্তু আসলে হয় না। তো যাই হোক, যেহেতু এই ঘটনা ঘটে গেছেই, মানুষজন চিন্তা করে হয়তো বা শিয়াল কুকুরেই এই কাজটি করেছে। কিন্তু এই যে ডেড বডিটা, এটা কিন্তু বেশ বড়সড় এবং ভারী একজন মানুষের ছিল। শেয়াল বা কুকুর এই 3.5 হাত কবরের ভেতরে ঢুকে একদম লাশটি টেনে উপরে তুলে ফেলবে, বিষয়টা কিন্তু স্বাভাবিক না। অনেকগুলো কুকুর বা শেয়াল যদি টানা হেঁচড়া করে তাহলে এরকমটা হতে পারে। আবার শরীরের কোনো একটা অংশ কামড় দিয়ে যদি ওরা টানা হেঁচড়া করে, সেই অংশটা কিন্তু ছিঁড়ে যাওয়ার কথা। কিন্তু দেখে মনে হচ্ছিল খুব সুন্দর করে কবরটি খোঁড়া হয়েছে এবং ওই ডেড বডিটা উপরে তোলা হয়েছে। লাশটিকে আবারও কাফনে মুড়িয়ে কবরে নামিয়ে কবরটা খুব ভালোভাবেই ঢেকে দেয়া হয়। পরের দিন ঘটে একই ঘটনা। কবরস্থানের খাদেম কবরস্থানে যখন সকালে গিয়েছেন, দেখেন যে আগের বার ওই লাশটি কবরের যেই পাশটাতে ওঠানো ছিল, এবার তার উল্টো পাশে, যদি আগের বার বাম পাশে ওঠানো ছিল, এবার ডান পাশে, এরকম আর কি। এবার দেখা যায় যে ওই ডেড বডিটার অর্ধেক অংশ যেটা ছিল, এবার পুরোটাই খাওয়া। এটা দেখে তো উনি চিৎকার দিয়েছেন। লোকজন চলে আসে, এসে দেখে এই ভয়ঙ্কর অবস্থা। কিন্তু কে করলো, কিভাবে হলো,
ওনারা বুঝতে পারছিলেন এটা কোনো শেয়াল কুকুরের কাজ নয়, কিন্তু কে এটা করেছে এটা ওনারা বুঝতে পারছিলেন না। তারপর সেটাকে আবারও কাফনে মরিয়ে কবর দেওয়া হয়। এরপর কিন্তু ওই কবরের ওই হাড়গোড় যে বাইরে উঠে এসেছে এমনটা শোনা যায় নাই। ওই ঘটনা ওই পর্যন্ত। এটা একটা রহস্যময় ঘটনা, এটা কেন হয়েছে এটা জানা যায়নি। এবার আসি রাজু আহমেদ চৌধুরী ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, সেটাও এই কবরস্থান কেন্দ্রিকই। তো উনি একদম সাল তারিখ সহ আমাদেরকে জানিয়েছেন। সালটা ছিল 2006 সালের 2রা সেপ্টেম্বর। ওনারা একটা খেলার আয়োজন করেছিলেন। তো খেলা শেষে ওনাদের পিকনিক করার কথা ছিল। তো ওনারা করেছেন কি, ওই খেলার মাঠের কাছেই একটা বাড়িতে খাবার দাবারের আয়োজন করেছেন। সেখানে উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজছিল, গান বাজনা বাজছিল আর কি। এদিকে ওনারাও বেশ আনন্দ করছিলেন। রান্না হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছিল আর কি, খিচুড়ি মাংস। তো এর মধ্যে কি হয় যে সিরাজগঞ্জ সদর থানার পুলিশের একটি পেট্রোল টিম নিয়মিত টহল দেওয়ার জন্য ওদিকে চলে আসে। তো এত রাতের বেলা উচ্চ স্বরে গান বাজানোর কারণে তারা কিন্তু ওই বাড়িতে ঢুকে পড়েছে। ভেতরে ঢুকেই ধমকানো, মানে ধমক টমক দেওয়া শুরু করেছে আর কি, ধমকানো শুরু করেছে, হেই মিয়া এত রাতের বেলা এত জোরে গান বাজাচ্ছেন কেন? তখন বলছে যে এই যে ছেলেপেলেরা এই যে পিকনিক করছে তো এই জন্য বাজাচ্ছে। তখন কই ছেলেপেলে? তখন বলে ওইদিকে বসে আছে। তখন পুলিশ বাঁশি বাজানো শুরু করেছে। আর যখন এরকম পুলিশ বাঁশি বাজানো শুরু করেছে তাদেরকে ধরার জন্য, তো এনারা তো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াদৌড়ি শুরু করছেন। তো এই রাজু আহমেদ চৌধুরী ভাইয়েরই আর এক বন্ধু, তার নাম হচ্ছে রফিক। এই রফিক এবং রাজু আহমেদ চৌধুরী ভাই এই দুজন একসাথে দৌড়াচ্ছেন। তো ওনারা যে কোন দিক যাবেন বুঝতে পারছেন না। পুলিশ তো বাঁশি ফু দিয়েই যাচ্ছে। এর মধ্যে পুলিশের কয়েকজন ফোর্স, মানে কনস্টেবল, তারা তো ধাওয়া করছেন। ওনারা কি করেছেন, দৌড়াতে দৌড়াতে ওই যে কবরস্থান, ওই কবরস্থানের কাছে চলে এসেছেন। কাছে এসেছেন বললে ভুল হবে, কবরস্থানের ভেতরেই ঢুকে গিয়েছেন। চিন্তা করেছেন যে এখানে তো পুলিশ আসবে না। তো ওনারা কবরস্থানের ভিতরে ঢুকে ওখানে একপাশে একটা ঝোপ ছিল, ঝোপের আড়ালে ঘাপটি মেরে বসে আছেন যে পুলিশের গাড়িটা চলে গেলে যখন নিশ্চিত হবেন তখন ওনারা বের হবেন। তো ওনারা 5-10 মিনিট বসে আছেন। হঠাৎ করে ওনাদের কাছে মনে হয় কবরস্থানে ওনারা দুজন নন, কবরস্থানে আরও কেউ আছে। তো ওনারা দেখতে পেলেন কিছুটা দূর থেকে মিট 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 আলো ভেসে আসছে। তো এটা কে? ওখানে আলো কিসের এত রাতের বেলা? ওনারা ওখান থেকে বোঝার চেষ্টা করছিলেন। ওনারা বুঝতে পারলেন যে এই আলোটা একটা হারিকেনের আলো, আর হারিকেন হাতে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ওনাদের কাছে মনে হলো সেটা আর কেউ নন, ওই কবরস্থানেরই খাদেম। এরই মধ্যে হঠাৎ করে কবরস্থান এক অপার্থিব সুগন্ধে ভরে গেল। হঠাৎ করে দেখতে পেলেন কবরস্থানের যে মেইন গেট ওই দিক দিয়ে একটি খাটিয়া ঢুকছে, আর ওই খাটিয়া ধরে রেখেছেন বেশ উঁচু লম্বা অপরিচিত সুন্দর চেহারার কিছু মানুষ। তারা আসলেন, সোজা হেঁটে একটা জায়গায় চলে গেলেন, যেই জায়গাটাতে কবরস্থানের খাদেম দাঁড়ানো ছিল। তো সেখানে গিয়ে লাশটা নামালেন তারা। নামানোর পর লাশটার জানাজা হলো। তারপর লাশটা যখন দাফন করা হলো, হঠাৎ করেই ওই ব্যক্তিগুলো, এমনকি ওই খাদেমও, মনে হলো বাতাসে মিলিয়ে গেল। ওই মিটমিট আলোটা দেখা যাচ্ছিল না। এরই মধ্যে কি হলো, আরও দুজন ব্যক্তি একই রকম উচ্চতার তারা এলেন। তারা এসে হাঁটতে হাঁটতে ওই কবরের কাছে গেলেন। এরপর একজন বলছে, আচ্ছা একে এইখানে কবর দিল কেন? অন্য জায়গা দিতে পারতো না? চলো আমরা ওকে এখান থেকে তুলে নিই, তুলে নিয়ে আমরা অন্য জায়গায় কবর দেই। তখন আরেকজন বলছে, না ও এখানেই থাক, যেহেতু আগের জনরা দিয়ে গেছেন, তারা যেটা ভালো মনে করছেন সেটাই করছেন, আর ও খুব ভালো ছিল, আল্লাহ ওকে বেহেশত নসিব করুন, আল্লাহ ওকে ক্ষমা করুন। তো এরকম দুজন কথাবার্তা বলতে বলতে এই দুজনও মিলিয়ে গেল। তো যখনই এই ঘটনা ঘটলো ওনারা তো প্রচণ্ড ভয় পেয়েছেন। ভয় পাওয়ার পর ওনারা তো ওইখান থেকে আবার বের হয়ে দৌড়াদৌড়ি শুরু করছেন। তবে এতক্ষণে ওই পুলিশের টহল টিমটা চলে গিয়েছে। তো ওনারা তো ওখান থেকে সরাসরি বাড়িতে চলে যান। পরের দিন তো ওনাদের বেশ জ্বর আসে দুজনেরই, এই যে রাজু আহমেদ চৌধুরী ভাই এবং রফিক ভাই দুজনেরই জ্বর আসে। পরে একজন হুজুরের সাথে এই বিষয়টা নিয়ে কথা বললে হুজুর জানান যে তোমরা যাদেরকে দেখেছিলে তারা ছিল জিন, এবং যাকে কবর দেওয়া হয়েছে সেটাও ছিল জিন। আর এই কবরটা এখন ওখানে গেলে আর পাওয়া যাবে না, হারিয়ে গেছে।
কারণ হচ্ছে ওই একই জায়গায় আরও নতুন নতুন কবর আছে, কোনটা যে কবর এটা এখন আর শনাক্ত করা যাবে না। তবে হয়তোবা ওই জিনেরা একজন জিনকে এখানে কবর দিয়ে গেল, অন্য দুজন জিন এসে তারা চিন্তা করেছিল একে এখানে কেন কবর দিল, অন্য জায়গায় তো দিতে পারত। এই কারণে ওরা এই কবরটা খুঁড়ে তাকে নিয়ে যেতে চেয়েছিল, তবে আর একজন সেটা মানা করে। আর ওখানে সবাই যে জিন ছিল এটাও ওনারা নিশ্চিত হন যে এরা সবাই ছিল জিন। তো এই ঘটনার পর ওনাদের বেশ কয়েকদিন কিন্তু জ্বর ছিল। ওই কবরস্থানে এরকম ছোট বড় বিভিন্ন ধরনের ঘটনাই রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন মোহাম্মদ রাজু আহমেদ চৌধুরী ভাই। তো রাজু আহমেদ চৌধুরী ভাইয়ের সাথে আমার কথা হলো, ওনার সাথে এই বিষয়টা নিয়ে আমার অল্প সময় আলোচনা হয়েছে। মূলত কবরস্থানে আমরা অনেক সময় শুনি যে কোনো ধরনের ভয়ের ঘটনা ঘটে না, আসলে বিষয়টা পুরোপুরি ঠিক নয়। কবরস্থানেও অনেক ভয়ের ঘটনা ঘটে। আমরা বিভিন্ন সময় এই ধরনের ঘটনার প্রমাণও পেয়েছি। কবরস্থানে পিশাচ ঢুকে লাশ খেয়ে ফেলেছে, এই ধরনের ঘটনাও কিন্তু আমরা পেয়েছি। আপনারা এই ধরনের একটি ঘটনা শুনে থাকবেন, যেটা আমাদের মিঠু মাঝি ভাই পাঠিয়েছিলেন, যিনি ইটালিতে রয়েছেন, বর্তমানে ইটালির ভেনিসে আছেন। তো ওনার বাড়ি শরীয়তপুরে। তো উনি এরকম একটি ঘটনা পাঠিয়েছিলেন যে একজন মহিলা, উনি মারা যাওয়ার পর ওনার ডেড বডি বাড়ির বাইরে রাখার পরও একটি ভয়ঙ্কর দানব এসে সেই ডেড বডির উপর আক্রমণের চেষ্টা করছিল। এমনকি তাকে দাফন করার পরও তার লাশ খাওয়ার জন্য ওই দানবটা চলে এসেছিল কবরস্থানের ভেতরে, যেটা ওই মসজিদের যিনি খাদেম বা মুয়াজ্জিন উনিও এটা দেখেছিলেন। এরপরে তো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। তো নিশ্চয়ই আপনাদের সেই ঘটনার কথাটা মনে আছে। তো এই জন্যই বলছি যে অনেকেই আমরা মনে করি যে কবরস্থানে কোনো ভয়ের ঘটনা ঘটে না। এটা আসলে পুরোপুরি ঠিক নয়, ঘটতে পারে এবং ঘটেও, তবে সাধারণত কম ঘটে, আমরা এটা বলতে পারি। প্রিয় লিসেনার্স, এটাই ছিল আমাদের আজকের এক্সট্রা এপিসোড। আশা করছি আমাদের এবারের এপিসোডের প্রত্যেকটি ঘটনা আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। আর যদি আপনাদেরকে একটুও ভৌতিক আনন্দ দিয়ে থাকতে পারি আল্লাহর রহমতে, তাহলে কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পি নামে, সেটার লিঙ্কও আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা ওই চ্যানেলে গিয়েও সাবস্ক্রাইব করতে পারেন। সেই চ্যানেলে মূলত আমরা বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট, ট্রাভেলিং, ব্লগিং এগুলো আপলোড করে থাকি। প্রিয় লিসেনার্স, আপনাদের মধ্যে যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন কিন্তু এখনও আফনান দ্য হরর ওয়ার্ল্ড চ্যানেল সম্পর্কে অবগত নন, তাদেরকে কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্কটা আপনারা শেয়ার করতে পারেন। আপনারা আপনাদের আইডিতেও শেয়ার করতে পারেন, আপনাদের পরিচিতজনদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে অবগত করতে পারেন। তাহলে নতুন নতুন সাবস্ক্রাইবারদের কাছ থেকে আমরা আরও অনেক নতুন নতুন ভয়ের ঘটনা পাবো, আর সেই ঘটনা দিয়েই আপনাদের সাথে আরও অনেকটা পথ ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো। প্রিয় লিসেনার্স, আসছে হরর নাইট এপিসোড, এটি হবে 2024 সালের আমাদের শেষ এপিসোড। ইনশাল্লাহ নতুন বছরে আরও নতুন নতুন ফিচার আমরা অ্যাড করতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনাদের কাছ থেকে আরও অনেক ঘটনা পাবো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এপিসোড থেকে বিদায় নিতে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,